স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা অম্লক ক্ষারক লবণ দশম অধ্যায় শেষ করেছিলাম। আজকে তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী একাদশ অধ্যায় পড়া। আমি বলেছিলাম যে ক্লাস নিতে পারলে, এর আগে ক্লাস নিতে পারলে তোমাদের একাদশ অধ্যায় শুরু করবো ইনশাল্লাহ, আলোর অধ্যায়। তো এই জন্যই তোমাদের এই ক্লাসটা নিচ্ছি। আশা করি বুঝতে পারছো যে কী করতে হবে তোমাদের। আর যারা একটু অ্যাডভান্স তারা হয়তো এই অধ্যায়টা খুব ভালো মতো আগে রিডিং করে ফেলেছো। আসলে এই এক চ্যাপ্টার এমন একটা চ্যাপ্টার, এই বইয়ের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। যারা ভবিষ্যতে ভালো কিছু করতে চাও তারা অবশ্যই এই চ্যাপ্টারটা কোনোভাবেই স্কিপ করবে না। আর দেখা যাবে এখানে বেশ কয়েকটা পড়া আছে, আলো পড়া আছে, মানব চক্ষু পড়া আছে, ক্যামেরা পড়া আছে। হ্যাঁ, এই পড়াগুলা আসলে এক একটা আলাদা আলাদা চ্যাপ্টার হওয়ার কথা। আসলে এখানে অল্প আলোচনা করা আছে, আমরা অল্প আলোচনার মধ্যে শেষ করব। তোমাদের বইয়ে যতটুকু আছে ততটুকু পড়বো ইনশাল্লাহ। তাহলে আলো এই সম্পর্কে তোমরা আসলে ক্লাস 5-6 থেকে পড়ে আসতেছ। তো 5-6 থেকে পড়ে আসছো যে আলো আমরা জানি যে সরল পথে চলে। এখন আসলে তোমরা হয়তো এটা জানো না আলো কি দিয়ে তৈরি। বিজ্ঞানীরা এটা নিয়ে অনেক গবেষণা করছে যে আলো কি দিয়ে তৈরি। সর্বশেষ গবেষণায় পাওয়া গেছে যে আলো এক ধরনের কণিকা দিয়ে তৈরি। এই কণিকাটা চলে হলো ওয়েভ আকারে, আলো চলে হলো ঢেউয়ের মতো করে, ঢেউয়ের মতো করে আলো চলে। এবং এই কণাগুলো, এবং এই কণার নাম হলো ফোটন। ফোটন এইটা হলো তোমাদের ফোটন কণা দিয়ে আলো তৈরি। হ্যাঁ, তো ক্লাস 6-এর বইয়ে আমি তোমাদের পড়িয়েছি, যারা ডালিয়াতেও আসো, আমাদের স্কুলে ডালিয়াতে আসো, ডালিয়ার শাখাতে আমি তোমাদের পড়িয়েছি ক্লাস 6-এ। আমি তোমাদের ক্লাস টিচার ছিলাম তখন। এখন যারা আমার সাথে ডালিয়াতে ক্লাস করো, আমার স্টুডেন্ট তোমরা, এখন এই ডালিয়ার ক্লাস টিচার আমি। সেক্ষেত্রে তোমাদের যখন ক্লাস 6-এ আমি ক্লাস নিতাম বিজ্ঞান, তখন আমি তোমাদের পড়িয়েছি যে আলোর প্রতিফলন, কিন্তু এই অধ্যায়ে আলোর প্রতিফলন নাই, আজকে হলো আলোর প্রতিসরণ। তো আলোর প্রতিফলন কি তোমরা জানো? যে প্রতিফলন হলো, ধরো তোমার একটা কিছুতে, সেটা অবশ্যই এমন বস্তু হতে হবে, ঘন বস্তু, যার মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারে। এখন এখানে আলো যদি এখানে এসে পড়ে, এখানে এই বিন্দুতে একটা পড়লো, ধরো এখানে একটা, এখানে এই বিন্দুতে আলো পড়লো, এই বিন্দু করে আমি যদি একটা লম্ব আঁকি, এরকম একটা লম্ব আঁকি, তাহলে এই যে বিন্দুর মধ্যে করে আলোটা পড়ছে সেই বিন্দুর নাম হলো আপতন বিন্দু। আপতন বিন্দু। এবং এই বিন্দুর উপরে যদি একটা লম্ব আঁকা হয়, বুঝতে পারতেছ? আশা করি বোঝার কথা। এই লম্বটা হলো অভিলম্ব। এই শব্দগুলা তোমাদের খুব ভালো মতো মুখস্থ থাকতে হবে, বুঝে মুখস্থ করতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম? আপতন বিন্দু দেখলাম, অভিলম্ব দেখলাম। অভিলম্ব কোনটা? আপতন বিন্দুর উপরে যে লম্বটা আঁকা আছে সেটা হচ্ছে অভিলম্ব। এরপরে এই যে রশ্মিটা একটা আপতন বিন্দুর উপরে পড়তেছে, সেই বিন্দুর বলা হচ্ছে আপতন বিন্দু। যে রশ্মিটা এটা পড়তেছে সেই রশ্মিটাকে বলা আপতিত রশ্মি। আপতিত রশ্মি। হ্যাঁ, এবং আমি ক্লাস 6-এ পড়েছি। এবং এখান থেকে এখানে আরো বাধা পেয়ে ফেরত যাওয়ার যে ঘটনা ঘটে, এই যে ফেরত যাচ্ছে, এটা হলো প্রতিফলিত রশ্মি। এটার নাম কি? প্রতিফলিত রশ্মি। কোনটা? এটা। এখান থেকে এটা প্রতিফলিত রশ্মি, এটা আসতেছে, এটা হলো আপতিত রশ্মি। আশা করি বুঝতে পারছো। এবং এই আপতিত রশ্মির সাথে অভিলম্ব যে কোণটা তৈরি হয়, এটা কোণ না, কোণা, এই কোণাটাকে বলা হচ্ছে আপতন কোণ। আপতন কোণ। এবং আপতন কোণকে আই দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আই, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করলাম। ঠিক আছে? আর খেয়াল করো, এই প্রতিফলিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি যে ফেরত যাচ্ছে, প্রতিফলিত হয়ে যাচ্ছে, এই প্রতিফলিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণটা তৈরি করতেছে, এই কোণটা, বুঝতে পারছো? এই কোণটা তৈরি করতেছে, এই কোণটাকে বলা হচ্ছে প্রতিফলিত কোণ। প্রতিফলিত
কোণ। আশা করি লেখাগুলো বুঝতে পারছো। এবং এই প্রতিফলিত কোণকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এগুলো মনে রাখতে হবে তোমাদের, হ্যাঁ? প্রতিফলিত কোণকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। আশা করি দেখে বুঝতে পারতেছো। এবং প্রতিফলনের নিয়ম অনুযায়ী ক্লাস 6 এ পড়েছো। প্রতিফলনের নিয়ম হলো আপতন কোণ এবং প্রতিফলিত কোণ সবসময় সমান হয়। মানে I কোণ I ইকুয়াল টু কোণ R। এটা ক্লাস 6 এ পড়েছো তোমরা। কিন্তু এটা তোমাদের এই বইতে অনেক কেন বললাম, তোমরা যাতে কিছুটা হলে বুঝতে পারো। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এটা একটা বস্তু বা তল, এই তলের উপরে আলো একটা পড়ছে, আলো রশ্মি একটা পড়তেছে, এই রশ্মিটা উপরে ফেরত যাচ্ছে, এটা হচ্ছে প্রতিফলন। কিন্তু এই জিনিসটা হচ্ছে স্বচ্ছ হয়, এই জিনিসটা স্বচ্ছ। এখন পৃথিবীতে স্বচ্ছ জিনিস কোনগুলো আছে? যেমন কাঁচ একটা স্বচ্ছ। স্বচ্ছ বলতে যার ভেতর দিয়ে আলো এ পাশ থেকে ওই পাশে চলে যেতে পারে। কাঁচের ভেতর দিয়ে আলো এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে। এরপরে পানির ভেতর দিয়ে আলো এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে। বুঝতে পারছো? তেলের ভেতর দিয়ে আলো এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে। এগুলো কি বস্তু? এগুলোকে বলা হচ্ছে স্বচ্ছ বস্তু। বুঝতে পারছো? এই স্বচ্ছ বস্তুর মধ্যে দিয়ে আলো এক পাশ থেকে আরেক পাশে চলে যেতে পারে। প্রতিসরণ হলো এই চলে যাওয়ার সময় কি ঘটনাগুলো ঘটে সেটা দেখে তারপরে প্রতিফলন আমরা বোঝার চেষ্টা করবো। তাহলে এটা বুঝতে পেলাম। আচ্ছা, ধরো এটা একটা অনেক মোটা একটা কাঁচ, এইরকম মোটা, মানে এইরকম মোটা একটা কাঁচ। বুঝতে পারছো? আর এটা হলো এইটা খেয়াল করো, এইখানে আলো যখন এখানে একটা পড়তেছে, একটু ওইদিকে দিবি, হ্যাঁ, এখানে আলোটা পড়লো, তাই এই আলোটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হচ্ছে আপতিত রশ্মি। এই যে এটা আলোটা পড়লো, এবং যেখানে এটা পড়তেছে সেটাকে কি বলবো? আপতন বিন্দু। বুঝতে পারছো? এবং আপতন বিন্দুর উপরে যে লম্বটা আঁকা হলো, এটা লম্ব আঁকলাম, এই লম্বটাকে কি বলবো আমরা? অভিলম্ব। খেয়াল করো, এরপরে আলোটা যেহেতু সরল পথে যায়, তাহলে সোজা এদিকে চলে যাওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে আসলে বাস্তবে এই দিক যাওয়া যায় না। বাস্তবে আলো এই দিক দিয়ে যায় না, আলো এই দিকে যাওয়ার কথা, কিন্তু আলো কি করে? এই দিক দিয়ে না যাইয়া কি করে? এই কাছে চলে আসে। দেখো কোন দিকে আসছে? এই দিকে যাওয়া হচ্ছে। বুঝতে পারছো? আশা করি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আসলে বুঝতে অসুবিধা না হয় দেখতে পাচ্ছ আলো কোন অবস্থা আছে, আবহাওয়া খারাপ, তাহলে আলো এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু একটু অবিলম্বের দিকে চলে আসছে, অবিলম্বের দিকে সরে আসছে। এখন কখন এরকম ঘটনা ঘটে? আসলে এইটা এখানে আলো বাতাস, এটা হচ্ছে বায়ু বা বাতাস, আর এটা হচ্ছে কাঁচ। বুঝতে পারছো? এটা হচ্ছে কাঁচ। এখন বাতাস হলো হালকা মাধ্যম। কিসের চেয়ে হালকা মাধ্যম? বাতাসের চেয়ে, কাঁচের চেয়ে। ঘন মাধ্যম হলো কাঁচ, বাতাসের চেয়ে ঘন। বাতাস হলো কাঁচের চেয়ে হালকা। আশা করি বুঝতে পারছো? এখন আলো বায়ুর মধ্যে থেকে এইভাবে আসতেছে, আইসা এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, সোজা যাওয়া। আলো যেহেতু সরল পথে চলে পড়েছ, কিন্তু ওই আলো ওই দিক দিয়ে যায় না। কোন দিক দিয়ে যায়? একটু অবিলম্বের দিকে চলে আসছে। যেটা অবিলম্ব, যেটা অবিলম্বের দিকে আগে চলে আসতেছে, কাছে চলে আসতেছে। কেন আসতেছে? এখানে একটা কথা হলো, প্রতিসরণ হলো যে এই যে অবিলম্ব দিকে চলে আসতেছে, এটা এক ধরনের সরণ হচ্ছে, তার মানে এটা হলো, এটাকে আমরা বলবো আলোর প্রতিসরণ। আচ্ছা, আরো ব্যাপার হতে পারে। দেখো খেয়াল করো, এই আলোটা যখন এটা বায়ু, এই মোটা একটা কাঁচ, আবার ধরো বায়ু, মানে হালকা মাধ্যম, অবশ্যই হালকা। আচ্ছা, খেয়াল করো, তবে এই আলোটা যখন আরো ধরো এই দিকে চলে আসবে, স্কেল হলে ভালো হতো, এই দিক দিয়ে আসবে, আবার ধরো বাতাসের মধ্যে চলে যাবে, তাহলে কাঁচ ভেদ করে বাতাসের মধ্যে আবার বেঁচে যাচ্ছে, হ্যাঁ, যে আলো। এখন তখন কি হবে? তখন ধরো এই রশ্মিটাই, এটা তখন আপতিত রশ্মি হয়ে যাবে, এই রশ্মিটাই তখন আপতিত রশ্মি হয়ে যাবে। আচ্ছা, যেই ধ্যান দিয়ে বের হচ্ছে, যে বের হয়ে যাচ্ছে আলোটা, বাতাসের মধ্যে ঢুকে যাচ্ছে, মাধ্যম চেঞ্জ হচ্ছে, কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমের মধ্যে আসছে, তখন এই বিন্দু থেকে আমরা কি বলবো? আপতিত বিন্দু। আচ্ছা, এই বিন্দুর উপরে যদি একটা লম্ব আঁকা হয়, এই যে ধরো মাথা হচ্ছে, আপনি আঁকাতে, এটা ধরো ওই বিন্দুর উপরে একটা লম্ব আঁকতে হবে, আপতন বিন্দুর উপরে দ্বিতীয় আপতন
দ্বিতীয় আপতন বিন্দুর উপরে যে লম্বটা আঁকা হলো সেটা হলো অভিলম্ব, দ্বিতীয় অভিলম্ব। এরপরে যখন আলোটা এই দিকটা বের হয়ে যাবে, আসলে এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, বুঝতে পারতেছ? এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এই দিক দিয়ে আসলে আলো যায় না। আলো কি হয়, একটু বেঁকে যায়, দিকে বেঁকে যায়, এই দিক দিয়ে আর আলো যায় না। আলো যায় তো অভিলম্ব থেকে দূরে চলে যাবে। কেন এরকম হয়? মাধ্যম যখন চেঞ্জ হচ্ছে, এখন ভবমাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন আলো আবার ফেরত যাচ্ছে, তখন দেখো এটা হালকা মাধ্যম থেকে ভবমাধ্যমে ঢুকছিল তখন আলো, তখন আলোটা তোমাদের কথাগুলো শুনতে হয়তো সমস্যা হতে পারে, কারণ হলো বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ হয়তো তোমাদের শুনতে অসুবিধা হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখেছিলাম যে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, তখন আলো যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেই দিক দিয়ে যাচ্ছে না। কেন যাচ্ছে না একটু পরে বলতেছি। হ্যাঁ, একটু অভিলম্বের দিকে চলে আসতেছে, এটা এক ধরনের কারণ হচ্ছে। আলো দেখো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতেছে, তখন আলো কি হচ্ছে, যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেই দিক দিয়ে যাচ্ছে না, অভিলম্ব থেকে আরো দূরে চলে যাচ্ছে, ওই দিকে চলে যাচ্ছে, বুঝতে পারতেছ? আচ্ছা, এবার খেয়াল করো যে তাহলে আমরা এটাকে কি বলবো, এটাকে এই কোণটাকে কি বলবো, আই, মানে প্রতি আপতন কোণ, অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণটা তৈরি করে সেটাকে আমরা আই বা আপতন কোণ বলবো। এরপরে এটা কোণ বলবো, এটা হলো প্রতিসরণ কোণ। এবং এটা এই ক্ষেত্রে দ্বিতীয় বিন্দুর ক্ষেত্রে, দ্বিতীয় অভিলম্বের ক্ষেত্রে এটাকে আমরা আপতন কোণ বলবো, এটাকে আপতন কোণ বলবো, দ্বিতীয় আপতন কোণ। এবং এই বাইরে থেকে আবার যখন বাইরে আবার প্রথম থেকে বলি, এটা হলো আপতন কোণ, প্রথম আপতন কোণ, এটা হলো দ্বিতীয় আপতন কোণ, এটা হলো প্রতিসারিত কোণ, প্রতিসারিত কোণ লিখে দিই, প্রতিসারিত কোণ। এই শব্দগুলো তোমাদের খুব ভালো মতো বুঝে মুখস্থ করতে হবে। তাহলে এটা হলো দ্বিতীয় আপতন কোণ, প্রথম প্রতিসারিত কোণ। এই কোণটাকে আমরা বলবো যে আবার যখন বায়ু মাধ্যমের যে অভিলম্বের সাথে কোণটা তৈরি হচ্ছে, এটাকে বলবো হলো নির্গত কোণ, নির্গত কোণ, নির্গত কোণ, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটা বিষয় খেয়াল করবো, তাহলে আলো কি এখানে কি ঘটনা ঘটছে? ঘটনা ঘটতেছে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করতেছে, একটা সময় বলতেছে আলো যখন হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমের মধ্যে প্রবেশ করতেছে, তখন অভিলম্বের দিকে চলে আসতেছে, কাছে চলে আসতেছে। আবার আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে বের হয়ে যাচ্ছে, তখন অভিলম্ব থেকে দূরে চলে যাচ্ছে, যে দিক দিয়ে যাওয়ার কথা ছিল সেই দিক দিয়ে যাচ্ছে না, দূরে চলে যাচ্ছে। এই যে আলোর দিক পরিবর্তন হচ্ছে, আলো যখন, তাহলে প্রতিসরণ কি জিনিস? প্রতিসরণ হলো যে আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে দিক পরিবর্তন হয়, আলোর দিক পরিবর্তন হয়। দিক পরিবর্তন বলতে হয় অভিলম্বের দিকে সরে আসে কিংবা অভিলম্ব থেকে দূরে সরে যায়। এই যে দিক পরিবর্তন হচ্ছে, এটাকে আমরা বলবো হলো আলোর প্রতিসরণ। আসলে আশা করি বুঝতে পারছো। এবং খেয়াল করো, এই কখন অভিলম্বের দিকে চলে আসবে, কখন অভিলম্ব থেকে দূরে চলে যাবে, এই জিনিসটা তোমাদের মুখস্থ রাখতে হবে। যে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন প্রবেশ করবে, তখন অভিলম্বের দিকে চলে আসবে। আমি এক কথা বারবার বলতেছি যাতে ভালো মতো বুঝতে পারো, মুখস্থ থাকে তোমাদের। এবং ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে, তখন আলো কি হবে, অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা হলো কথা। তাহলে এই দুটো হলো প্রতিসরণের নিয়ম। হ্যাঁ, যে প্রতিসরণের নিয়ম কি, রুলস কি, রেগুলেশন হলো এই যে, বুঝতে পারছো? যে হালকা মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কি হবে, ঘন মাধ্যম থেকে যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে তখন কি হবে, আলো কি হবে, বেঁকে যাবে, এইটা। এবং আরেকটা তোমাদের বইয়ের প্রতিসরণের নিয়ম দেওয়া আছে, সেটা হলো যে বলছে যে আপতিত রশ্মি এবং প্রতিসারিত রশ্মি এবং আপতন বিন্দু একই সমতলে থাকবে। এই যে আপতন বিন্দু এই সমতলে থাকবে, এইটা, এই জিনিসটাকে আমরা বলবো এই যে এটা বলবো বিভেদ তল। বিভেদ তল কেন বিভেদ তল বলবো? বিভেদ তল মানে কোনটা? এইটা একটা বিভেদ তল, এটা একটা বিভেদ তল। বিভেদ তল মানে বিভাজন করে দেয়। কি বিভাজন করে দেয়? ভাগ করে দেয়। কি ভাগ করে দেয়? মাধ্যম ভাগ করে দেয়। একটা ঘন মাধ্যম, হালকা মাধ্যম, হালকা মাধ্যম, ঘন মাধ্যম। এই যে তলটা,
আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার পেছনে যাও, আবার দেখো, কয়েকবার করে দেখো, বুঝতে পারবে। তাহলে এই ঘটনাটা ঘটে, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে এটা মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। এবং এই জিনিসটার মধ্যে বইয়ের ছবি আঁকা হচ্ছে, বইয়ের ছবি আঁকা হচ্ছে, দেখে হয়তো বুঝো না, এখন হয়তো ভালো মতো পড়লে বুঝতে পারবে। মুছে ফেললাম। এরপরে আমরা যেটা করবো, প্রতিসারণের কিছু বাস্তব উদাহরণ, এটা তোমাদের বই দেওয়া আছে, এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পড়া, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন প্রতিসারণের বাস্তব উদাহরণ বলতে কি, খেয়াল করো যে তুমি যদি একটা বালতিতে ধরো এরকম একটা বালতি, এরকম একটা বালতিতে তুমি কি করলা, একদম লোড করে পানি ভর্তি করে পানি নিয়েছো পানি। এখন কি করবা, এটা একটা বালতি, বড় বালতি মতো দেখাচ্ছে, উপর কিছু একটা হচ্ছে, ভরে নেওয়া। এরপরে ধরো বালতির তলায় এই ধরো এখানে একটা পয়সা রাখা আছে, পয়সা দিলা। এখন কি হবে, এখন যে ঘটনাটা ঘটবে, তুমি যদি এক সাইড থেকে দেখার চেষ্টা করো, এখানে ধরো এখানে তোমার চোখ আছে, ধরো এটা তোমার চোখ, দেখার চেষ্টা করতেছো বালতির এই পয়সাটা, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। আরেকটু সামনে যাও, আরেকটু সামনে যাও, কিছুক্ষণ পরে দেখতে পাবো এবং মনে হবে বালতির তলাটা উপর দিকে উঠে আসছে, পানি ভর্তি থাকবে, বালতির তলাটা উপর দিকে উঠে আসছে। কেন এমন হয় সেটাই খেয়াল করো। এই আলো, এই ধরো এই পয়সা থেকে প্রতিফলিত হয়ে আলো যখন ধরো এই দিক দিয়ে যাচ্ছে, সব দিকে যায়, আমরা শুধু এটাই ইঙ্গিত করতেছি, এই দিক দিয়ে যাচ্ছে। ধরো এটা বিভেদ দল, বিভেদ দল মানে এই যে দেখো ঘনমাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে প্রবেশ করবে, তাহলে কি হবে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা ধরো অভিলম্ব, ধরো এটা অভিলম্ব, এটা আমি হাতে কাছে মাথা অভিলম্ব, তাহলে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, এটা এই বেসাটা যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, কিন্তু আসলে এই দিকে যায় না, অভিলম্ব থেকে দূরে সরে যায়, অভিলম্ব থেকে দূরে সরে যায়। বুঝতে পারছো? এখন অভিলম্ব থেকে দূরে সরে গেলে কি হচ্ছে, আলো যখন বেগে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে কেন, প্রতিসরণের নিয়ম অনুযায়ী। কি নিয়ম, ঘনমাধ্যম থেকে আলো যখন হালকা মাধ্যমে প্রবেশ করবে, পানি এটা ঘনমাধ্যম না, আর এটা হলো হালকা মাধ্যম, বাতাস হালকা মাধ্যম, তখন কি হবে, আলো অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এর যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, এদিক দিয়ে যাচ্ছে না, আলো যাচ্ছে কোন দিক দিয়ে, এই দিক দিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে তখন আমাদের এই চোখে এই পয়সাটা পড়ে, কিন্তু এই জিনিসটা তখন কি মনে হয় বলো তো, তখন মনে হয় যে আলো এই যখন এই যে ধরো এইখানে পয়সাটা মনে হয়, পয়সাটা এইখানে মনে হয়, এটা অবাস্তব চিত্র। হ্যাঁ, এখানে পয়সাটা মনে হচ্ছে, এই পয়সাটা এখানে আছে, এইখানে উঁচু মনে হয়, উপর দিকে চলে আসছে পয়সাটা। হ্যাঁ, বালতির তলাটা উঁচু মনে হয়, তাহলে এটা একটা প্রতিসরণের বাস্তব উদাহরণ। আরো উদাহরণ তোমাদের বই দেওয়া আছে, পেন্সিল, একটা পেন্সিল গ্লাসের মধ্যে যখন ডুবানো থাকে, গ্লাসের পেন্সিলটা অনেক মোটা দেখা যায়, প্রতিসরণের নিয়মে, বাঁকা দেখা যায়, প্রতিসরণের নিয়মে। এরপরে খেয়াল করো, বর্ষাকালে তোমাদের বয়ে দেওয়া আছে, বর্ষাকালে পুকুরে যখন পানি উঠে ভর্তি হয়ে যায়, সিঁড়িতে যখন পানি আসে, সিঁড়িতে তুমি যদি পা দিতে যাও ভয় লাগে, কারণ মনে হয় সিঁড়িটা উপরে দিকে উঠে আসছে। হ্যাঁ, এগুলো একটা উদাহরণ, প্রতিসরণের বাস্তব উদাহরণ। এরপরে আরো উদাহরণ আছে, সেটা হলো যে তোমরা যারা গ্রামে বাস করো হয়তো মাছ মারছো, কি দিয়ে মাছ মারছো জানো, কোঁচ দিয়ে, এক ধরনের মাছ মারা পাওয়া যায়, কোঁচ বলা হয়, মাথার দিকে অনেক তীক্ষ্ণ কোঁচের মতো ধারালো অস্ত্র থাকে, ওটা দিয়ে মারলে মাছের গায়ে পুড়ে যায়। এখন পানির ভেতরে মাছ যখন দেখছো ভেসে আছে, পানির ভেতরে ধরো 1 বা 2 হাত নিচে মাছ দেখা যাচ্ছে, মাছ আছে, তুমি কি করবে, মাছ মারবা, ওইখানে যেখানে মাছ দেখতেছো ওইখানে মারবা, ওইখানে মারলে মাছ মরবে না, পালাই যাবে। কেন, কারণ মাছটা যেখানে আছে সেখানে আসলে আমি দেখতে পাচ্ছি একটু উপরের দিকে, এই যে এই কারণে এখানে দেখতে পাচ্ছি, আসলে এখানে পয়সা আছে না, পয়সাটা কোথায়, পয়সাটা যেখানকার পয়সা সেখানেই আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখানে একটা অবাস্তব চিত্র চলে আসছে, কিসের, পয়সা, কিন্তু এটা একটা সম্পূর্ণ অবাস্তব চিত্র। তাহলে এগুলো হচ্ছে প্রতিসরণের বাস্তব উদাহরণ। আশা করি খুব ভালো মতো বুঝতে পারছো। পরীক্ষার জন্য তোমাদের পড়া, এখানকার পড়া হলো প্রতিফলন কাকে বলে, প্রতিসরণ কাকে বলে, প্রতিসরণের নিয়মগুলি কি কি, 3টা নিয়মের কথা আমি বলেছি, এইটা এবং আলোর প্রতিসরণের বাস্তব প্রয়োগ, বাস্তব উদাহরণ, এই কয়েকটা, যে কয়টা উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে, এই কয়টা উদাহরণ খুব ভালো মতো মুখস্থ করবা। আজকে আর 2টা জিনিস পড়িয়ে শেষ করে দিতে হবে, এটা মুছে ফেললাম। খেয়াল করো, আলো ধরো
যে জিনিসটা পাবো সেটা হলো সংকট কোণ বা ক্রান্তি কোণ, এইটা হ্যাঁ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হতে পারে সেটা বলতে চাচ্ছি। দেখো খেয়াল করো, মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে। হ্যাঁ সংকট কোণ কি? ধরো এটা একটা বিভেদ তল, বিভেদ তল মানে চলে বললাম যে এই পাশে একটা মাধ্যম এই পাশে একটা মাধ্যম। হ্যাঁ বিভেদ তল কি হবে? ধরো আলো এই দিক থেকে এখানে যাচ্ছে, ধরো এই বিন্দুতে আমরা কি করবো? এটা হলো আপতিত রশ্মি, এটাকে বলবো আমরা আপতন বিন্দু। এবং আপতন বিন্দুর উপর যে তলটা আঁকা হলো, যে লম্বটা আঁকা হলো সেটাকে আমরা বলবো অভিলম্ব। একটু আগে বললাম তোমাদের। হ্যাঁ এখন যদি এটা যদি তোমার হয় ঘন মাধ্যম, খেয়াল করো, আর এটা হয় হলো হালকা মাধ্যম, মানে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করছে, তাহলে কি হবে? একটু আগে বললাম যে আলোকে অভিলম্বের দিকে সরে আসবে না অভিলম্ব থেকে দূরে চলে যাবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে, বুঝতে পারছো? অভিলম্ব থেকে দূরে চলে যাবে, তাহলে কি হবে? তাহলে ধরো যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, বেচারা এই দিক দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে এই দিক দিয়ে যাবে না। এ যাবে কোন দিক দিয়ে? এ যাবে হলো একটু দূর দিয়ে যাবে, এই দিক দিয়ে যাবে, মানে যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে। কেন? কারণ প্রতিসরণের নিয়মিত। হ্যাঁ প্রতিসরণের নিয়মিত এই দিক দিয়ে যাওয়া হচ্ছে, এই দিক দিয়ে আসলে যাবে একটু বাঁকা হয়ে যাবে, বুঝতে পারছো? যাওয়ার কথা ছিল এই দিক দিয়ে, কিন্তু গেলে একটু বাঁকা হয়ে যাবে। তাহলে এটা হলো নিয়ম। এবং খেয়াল করো, আমি এই কোণটাকে কি বলবো? আপতন কোণ বলবো। এই আপতন কোণ ধরো 60 ডিগ্রি, উদাহরণের জন্য বললাম 60 ডিগ্রি, উদাহরণের জন্য জাস্ট উদাহরণ, বা 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কারণ আমি যদি এই কোণটাকে আরেকটু বাড়াই, এই কোণটাকে আরেকটু বাড়াই, এটা ধরো 60 ডিগ্রি উদাহরণের জন্য, তাহলে এটা কি আলো কি এদিক দিয়ে যাবে? না, এদিক দিয়ে যাবে। ধরো এদিক দিয়ে যাবে, তাহলে কি হলো? তাহলে 45 ডিগ্রি কোণের কারণে আলো এদিক দিয়ে গেল। তার মানে এটা যদি এ হয়, এটা যদি এ প্রাইম হয়, এটা যদি বি হয়, এটা যদি বি প্রাইম হয়। খেয়াল করো, এখন সংকট কোণ হলো বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো, মনে রাখো এগুলো ভালো করে বুঝে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলো যে আলো যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্বের থেকে দূরে সরে যায়। এখন দূরে সরে গেলে যে আপতন কোণের কারণে এই দেখো এই কোণটা কত? এই কোণটা 90 ডিগ্রি না? এই কোণটা 90 ডিগ্রি কোণ না? তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? এই কোণটাকে বলবো হলো প্রতিসারিত কোণ। এই কোণটাকে কি বলবো? এই কোণটাকে কি বলবো? আপতন কোণ। তাহলে যে আপতন কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে আমরা বলবো হলো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ বা ক্রান্তি কোণ। এখন কোণটা ক্রিটিক্যাল কোণ এটা একটু বোঝার চেষ্টা করি। ধরো এটা ও বিন্দু, এটা x প্রাইম, y ধরো এটা y প্রাইম। হ্যাঁ আর যে আলো আছে এটা হলো b প্রাইম। আচ্ছা খেয়াল করো, তাহলে এখানে সম্পর্ক কোনটা? সম্পর্ক অবশ্যই আপতন কোণ, প্রতিসরণ সম্পর্ক কোনো সম্পর্ক না। যে আপতন কোণের কারণে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলে। তার মানে বি ও x প্রাইম, এটা হলো সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বুঝতে পারছো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কোনটা? এখন আমি কি a ও x প্রাইম কে আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে পারি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে পারি। কারণ খেয়াল করো, দেখো a ও x প্রাইম এর কারণে যে প্রতিসরণ কোণটা তৈরি হয়েছে সেটা এটা
এক্স ও এ প্রাইম, এটা কি 90 ডিগ্রি? না, 90 ডিগ্রি না, 90 ডিগ্রি কোণ তোমরা চিনো, দেখেই বুঝতে পারবে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা 90 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে আমরা এই ওএস লাইনকে অবশ্যই প্রতিসরণ ক্রান্তিক কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ এটার আপতন কোণ যেটা 45 ডিগ্রি, এটার কারণে ওটা 90 ডিগ্রি হয়নি, এই কারণে এটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলতে পারবো। তাহলে আশা করি বুঝতে পারছো। যদি না বুঝতে থাকো তাহলে ভিডিও আবার ব্যাকে যাও, আবার দেখো, তাহলে বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো ভিডিও আমার লিংক দেওয়া থাকবে, সেখানে একটু কমেন্ট করতে পারো। আর ইউটিউবে ভিডিও আমি আপলোড দেই, তাহলে ইউটিউব থেকেও দেখে নিতে পারো, সেখানেও কমেন্ট বক্স আছে, সেখানেও কমেন্ট করতে পারো। তোমরা জানো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওইখানে আমি ভিডিওগুলো আপলোড দিই, ওইখানে তোমরা নিয়মিত দেখতে পারো ভিডিওগুলো। তাহলে আশা করি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বুঝতে পারছো। এবার আমরা যেটা করবো সেটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এই জিনিসটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা কি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হলো দেখো যে সংকট কোণ যেটা আমি কি বললাম বি ও এক্স প্রাইম, এটা সম্পর্ক, কিন্তু এই কোণের চেয়ে যদি বড় কোণ আপতন কোণ হয়, এই কোণের চেয়েও বড়, এই কোণের চেয়েও বড় যদি সম্পর্ক মানে কোণের চেয়ে বড় যদি কোণ হয়, এটা ধরো এটা 75 ডিগ্রি, ধরো উদাহরণের জন্য বলছি 75 ডিগ্রি, তো 75 ডিগ্রি জাস্ট ধরো 60 ডিগ্রি আমরা বলতে কোণটা সম্পর্ক বা ক্রান্তিক, এটা চেয়ে বড় যদি হয় তখন কি হবে? আলো কোন দিকে যাবে? এই বি প্রাইম দিয়ে এদিকে যাবে না, এ যাবে এই বেচারা যাবে কোন এই দিক দিয়ে, এই দিক দিয়ে যাবে। তাহলে এটা সি ধরি আর এটা সি প্রাইম ধরি, তাহলে কোন দিকে যাবে? সি ও, এটা হলো আপতন কোণ, প্রতিসারিত কোণ হলো দেখো ও সি প্রাইম, বুঝতে পারছো? প্রতিসারিত রশ্মি, তাহলে সি ও হলো আপতিত রশ্মি, ও সি প্রাইম হলো প্রতিসারিত রশ্মি। খেয়াল করো এই ঘটনা ঘটবে, অবশ্যই আলো অভিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এবার যদি কথা বলে মনোযোগ দিয়ে শোনো, ঘটনাটা কি হবে? আসলে এই ঘটনাটা হলো যে এই ঘনমাধ্যম থেকে আলো আবার ঘনমাধ্যম, এটা তো ঘনমাধ্যম, এই নিচের দিকে এই যে দেখো এটা তল, নিচের তল, নিচের দিকে সবই তো ঘনমাধ্যম, তাহলে আলো এই ঘনমাধ্যম থেকে আবার ঘনমাধ্যমে ফিরে যাচ্ছে। দেখো মানে ও বেচারা আসলে আর আলাদা মাধ্যমে প্রকাশ করতে পারেনি, তার শুধু অ্যাঙ্গেলের কারণে, বুঝতে পারতেছ? এই যে আবার ভেতরের দিকে নিজের ভেতরের দিকেই প্রবেশ করলো, আলাদা মাধ্যমে প্রবেশ করতে পারেনি, এটাকে আমরা বলবো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আশা করি জিনিসগুলো বুঝেছো। যদি না বুঝে থাকো তাহলে তোমাদের সমস্যা, ভিডিও কয়েকবার করে দেখবা, তাহলে বুঝতে পারবা। এখন সর্বশেষ কথা বলবো, সেই কথা হলো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত তোমাদের বই দেওয়া আছে, দুটা শর্ত দেওয়া আছে। একটা হলো আলোক রশ্মি কেবলমাত্র ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে, অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করতে হবে আলো। যদি আলো হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে তাহলে অবশ্যই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কোণ তৈরি হবে না, এটা মনে রাখবা। কারণ অভিলম্ব দিকে সরে যাবে আলো, তাহলে তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার প্রশ্নই আসে না। যদি বুঝে থাকো তাহলে আমার কথা বুঝতে পারছো। আসলে পড়াটা নিজেও কিছু বুঝতে পারে, হ্যাঁ, নিজে কিছু ভালো মতো বুঝতে পারে। এরপরে কি হচ্ছে দেখো, এরপরে যদি এটা একটা শর্ত, আরো একটা শর্ত তোমাদের বই দেওয়া আছে, সেটা হলো অবশ্যই এই আলোকিত রশ্মিটাতে এই আলোতন কোণকে, আলোকিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করছে, এই কোণটা অবশ্যই তোমার এই সংকট কোণের চেয়ে বড় হবে। সংকট কোণের চেয়ে বড় হলে তো ওই প্রতিসরণ করবে ওই মাধ্যমে, হালকা মাধ্যমের মধ্যে প্রতিসরণ করবে। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম হলো অবশ্যই দুটা জিনিস শর্ত। একটা শর্ত হলো আলোকে অবশ্যই ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের মধ্যে প্রবেশ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে সংকট কোণের চেয়ে বড় কোণ হতে হবে, তবে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটবে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের উদাহরণ মরিচিকা। তোমরা মরিচিকা হয়তো দেখোনি, মরুভূমিতে মরিচিকা দেখা যায়, দূরে মনে হয় কোনো পানি আছে, ওই পানিটা আছে কিন্তু আসলে কাছে গেলে ওই পানিটা থাকে না, আরো দূরে চলে যাবে, এটাকে মরিচিকা বলে। আসলে কি বাস্তবে মরিচিকা আমরা কোথাও দেখেছি? আমি দেখেছি। কোথায় দেখেছি? যে দেখবা পিচঢালা রাস্তা, গরমের দিন প্রচন্ড রোদ পড়ে, রোদে ওই রাস্তাটা অনেক গরম হয়ে যায়, বা গরম হলেও নিচের বায়ুগুলা হালকা হয়ে যায়,
হ্যাঁ, বরং তো এইটা যখন ওইখানে দূরে রাস্তার দিকে তাকাইলে মনে হয় যে ওইখানে পানি আছে, আসলে ওখানে পানি নাই, এটা তো মরিচিকার কারণে এরকম হয়েছে। তো আজকের পড়া তোমাদের এখান থেকেই শেষ করলাম। আগামী ক্লাসে ইন্টারনাল অপটিক্যাল ফাইবার বা পার্ট 8 নম্বর পার্ট শুরু করবো, ম্যাগনিফাইং গ্লাস অপটিক্যাল ফাইবার। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সবাইকে আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি। আর শেষে আরেকটা কথা বলে নিই, সেটা হলো আমার এই ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আছে, আপলোড দিই, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবা। এবং যে কোনো সমস্যা হলে আমার ফোন নাম্বারও থাকে, সেখানেও যোগাযোগ করতে পারো, কমেন্ট করে জানাবা। তো আশা করি বুঝতে কোথাও সমস্যা হবে না। যদি বুঝতে সমস্যা হয় তাহলে আবার দেখবা, কয়েকবার করে দেখবা, তাহলে সহজে বুঝতে পারবা। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।